টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় আলোচনার জন্য আজকে নির্ধারণ করেছি, সময় সাপেক্ষে নিশ্চয়ই আলোচনা করব। প্রথমে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে কিভাবে কন্ডিশনাল গ্রিন কার্ড রিমুভ করা যায়। যদি আপনার কন্ডিশনাল গ্রিন কার্ড প্রসেসিংয়ে থাকে সেক্ষেত্রে আপনি কি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন কি না, এটি আমাদের মূল আলোচনার বিষয়। হাতে যদি সময় থাকে তাহলে আপনি যদি স্টুডেন্ট ভিসায় অর্থাৎ F1 ভিসায় থেকে আমেরিকায় 1 বছরের বেশি অবস্থান করেন এবং অ্যাজাইলাম করতে চান, সেক্ষেত্রে 1 বছরের নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে কিনা এ বিষয়টি আলোচনায়। তার থেকেও আরেকটি বিষয় যেটি আমরা অবশ্যই বলবো সেটা গত 2 দিন ধরেই আমরা আলোচনা করেছি যে যারা অ্যাসাইলাম আবেদন করেছেন তাদেরকে $100 ফি দিতে হবে। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের বিগ বিউটিফুল বিলে বলা হয়েছে। সেটি নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে এই বিলটি পরিষদের শেষ তারিখ কবে, অর্থাৎ কবে লাস্ট ডেট কবে এবং কোথায় কিভাবে দিতে হবে, সেটি খুব সংক্ষেপে করে সবার শেষে এই বিষয়টি আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশনের স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের টেলিভিশন স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মাহফুজুর রহমান। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনাকে স্বাগত। ধন্যবাদ জানাব এবং ধন্যবাদ টিভিএন 24 কে এবং দর্শক শ্রোতাবৃন্দকে শুভেচ্ছা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং এই কিভাবে কন্ডিশনাল গ্রিন কার্ড রিমুভ করা যায় এবং যারা এই কন্ডিশনাল গ্রিন কার্ড পান তাদের এই কার্ডটি প্রসেসিং থাকা অবস্থায় তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন কিনা এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তবে তার আগে এই বিষয়টির একটি কনসিকুয়েন্সেস কি হতে পারে বা যারা পান তাদের ভেতরে কি অবস্থা তৈরি হয় সেটি নিয়ে একটু ভূমিকা আমি দিতে চাই। সুপ্রিয় দর্শক, আজ আমরা এমন এক নতুন বাস্তবতার কথা বলবো যা লাখ লাখ মানুষের জীবনে নিয়ে এসেছে নতুন দুঃখ, নতুন হতাশা। সুপ্রিয় দর্শক, এটি আমরা পরে না হয় এক সময় আলোচনা করব। এই বিষয়টি নিয়ে এখন বলতে চাই না, পরবর্তীতে এটি আমরা আলোচনা করতে আমি ভূমিকাটা পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমেই প্রশ্নতেই চলে যেতে চাই। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আজকের যে বিষয়টি যে কিভাবে কন্ডিশনাল গ্রিন কার্ড রিমুভ করা যায়, যদি কন্ডিশনাল গ্রিন কার্ড প্রসেসিংয়ে থাকে সেক্ষেত্রে নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে কি না, প্রথমেই আপনার কাছে কিছু প্রশ্ন আমি ছুড়ে দিতে চাই। সেটি হচ্ছে যে কন্ডিশনাল গ্রিন কার্ড আসলে কি এবং কেন এটাকে শর্ত সাপেক্ষ বলা হচ্ছে, কে বা কারা কন্ডিশনাল গ্রিন কার্ড পান, গ্রিন কার্ড অপসারণের শর্ত কেন আরোপ করা হয়, কিভাবে এই শর্ত অপসারণ করা যায় এবং এই গ্রিন কার্ড প্রসেসিং থাকা অবস্থায় নাগরিকত্বের জন্য আবেদন করা যায় কিনা, গেলে কিভাবে, এই প্রশ্নগুলো আপনার কাছে রাখছি যাতে আপনি একবারই নিরবিচ্ছিন্নভাবে প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জনাব ভাই। যখন আমরা বলি যে কন্ডিশনাল গ্রিন কার্ড, দ্যাট মিনস হচ্ছে কাউকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ গ্রিন কার্ড ইস্যু করে একটা শর্ট টাইমের জন্য, যেটা কিনা একটা কন্ডিশন দিয়ে রাখে যে এটা পরবর্তী সময়ে রিনিউ করতে হয়। এই কন্ডিশনাল গ্রিন কার্ড দুটো ক্ষেত্রে মানুষ পেয়ে থাকে। একটি হচ্ছে যারা কিনা ইউএস সিটিজেন অথবা গ্রিন কার্ড ধারীকে বিয়ের মাধ্যমে এদেশে ইমিগ্রেন্ট হয় এবং ওই ইমিগ্রেন্ট হওয়ার সময়কাল যদি বিয়ের ডেট থেকে 2 বছরের মধ্যে গ্রিন কার্ড সে পেয়ে যায় তাহলে তাকে কন্ডিশনাল গ্রিন কার্ড ইস্যু করা হয়। আর আরেকটি ক্ষেত্রে কিন্তু কন্ডিশনাল গ্রিন কার্ড ইস্যু করা হয়, সেটা হয়তো অনেকে জানে না, সেটি হচ্ছে EB-5 ক্যাটাগরি, যেটা কিনা ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে যারা এই দেশে গ্রিন কার্ড পায় তাদেরকেও কিন্তু কন্ডিশনাল গ্রিন কার্ড ইস্যু করা হয় 2 বছরের জন্য। তো আমরা আজকে আলোচনায় আসি যে
ম্যারেজ বেস যে গ্রিন কার্ড গুলো পায়, প্রায় সময় আমরা প্রশ্ন শুনি যে কন্ডিশনাল গ্রিন কার্ড পায়, অনেকে জিনিসটা বুঝে না যে CR6 এটা কি জিনিস, এবং অনেকে পেয়ে যায় এবং অনেক সময় তারা কিন্তু জিনিসটা সম্পর্কে অবগত থাকে না যে কখন কন্ডিশনটা রিমুভের জন্য আবেদন করতে হবে এবং পরবর্তীতে কিভাবে সিটিজেনশিপ প্রক্রিয়া যাবে। এই জিনিসগুলো সম্পর্কে অনেক ইমিগ্রেন্টেরই কিন্তু স্বচ্ছ ধারণা থাকে না। সো কন্ডিশনাল গ্রিন কার্ড যখন পায় একটি স্পাউস, গ্রিন কার্ড অথবা ইউএস সিটিজেনের স্পাউস, বিশেষ করে গ্রিন কার্ড যারা পায় সিটিজেন স্পাউসের মাধ্যমে, তাদের গ্রিন সিটিজেনশিপ প্রাপ্তির প্রক্রিয়াটা কিন্তু দ্রুততম বলা যায়। বাট ফার্স্ট অফ অল তাকে কন্ডিশনটা রিমুভ করতে হবে। কখন করতে হবে? যখন উনি গ্রিন কার্ডটি পাবে, যেদিন মানে এদেশে আসবে অথবা এদেশে অ্যাডজাস্টমেন্ট করার পরে যখন সে গ্রিন কার্ড, যে ডেটে গ্রিন কার্ডটা পাবে, সেই ডেটের পর থেকে আপনার ১ বছর ৯ মাস পরে, বাট তাকে ২ বছরের আগে কন্ডিশন রিমুভের অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। আর কন্ডিশন রিমুভের ক্ষেত্রে অনেকগুলো আপনার সিচুয়েশন আছে। একটি হচ্ছে, যদি ওই স্পাউসের সাথে সুন্দরভাবে বসবাস করে, হ্যাপিলি তাদের লাইফ চলে, তাহলে জয়েন্ট ফাইল করতে পারে যে ইউএস সিটিজেন স্পাউস অথবা গ্রিন কার্ড স্পাউস, উনিও সিগনেচার করে তাকে জয়েন্ট পিটিশন ফাইল করতে পারে। আর আরেকটি সিচুয়েশন হতে পারে, দেখা গেল যে ম্যারিজ ব্রোক ডাউন হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল, অথবা রিলেশন ব্রোক আপ হয়ে গেল, এবং দেখা গেল যে কি ওই যে ইমিগ্রেন্ট যে স্পাউস আসলো, ওটি ওই স্পাউসটি যে কোনো কারণে হোক অ্যাবিউজের শিকার হলো, বেটার স্পাউস হলো, তখন এবং এছাড়াও কোনো কারণ ছাড়া মানে ডিভোর্স সেপারেশন হয়ে গেল, এবং ওই যে ইমিগ্রেন্ট দেশের কন্ডিশন গ্রিন কার্ড নিয়ে আসলো, দেশে ফেরত গেলে তার অনেক বেশি হার্ডশিপ হবে। এই এই ধরনের সিচুয়েশন গুলো যদি থাকে, তখন কিন্তু সাব পিটিশন বলে, ওই যে ইউএস সিটিজেন অথবা গ্রিন কার্ড যে ধরে স্পাউস আছে, তাদের কোনো সহায়তা ছাড়াই নিজে নিজেই কিন্তু কন্ডিশন রিমুভ করার জন্য আবেদন করতে পারবে। এখন প্রশ্ন হলো, এই যে কন্ডিশন গ্রিন কার্ড আবেদন করলে কত সময় লাগে? এটা কিন্তু একটু বেশ একটু দীর্ঘায়িত প্রক্রিয়া। মিনিমাম আপনার ৩ বছর, ২.৫ বছর, ৩ বছর লেগে যায়। ওরা কিন্তু একটা টেম্পোরারি পাস দিয়ে দেয় যে 48 মান্থস এর একটা আপনার এক্সটেনশন দিয়ে দেয় সেই ক্ষেত্রে। তো এই যে মনে করেন যে এখন যে ইউএস সিটিজেনের স্পাউস, সে ২ বছরের মাথায় কন্ডিশন রিমুভের জন্য আবেদন করলো, কিন্তু পরবর্তী তার কন্ডিশনের অ্যাপ্লিকেশনটি আপনার চলমান থাকলো, দেখা গেল যে ৩ বছর হয়ে গেল, ২ বছর ৯ মাস হয়ে গেল, টেকনিক্যালি কিন্তু সে তখন আপনার সিটিজেনশিপের জন্য এলিজিবল হয়। তো এটা কিন্তু আপনার যে ইমিগ্রেশনটা কিন্তু সবসময় একটা আপনার স্মার্ট স্টেপের উপর ডিপেন্ড করে, যে কোনো আপনার যে প্রক্রিয়ার মধ্যে যারা যায়। তো যারা এই কন্ডিশন রিমুভ অ্যাপ্লিকেশনটি প্রক্রিয়াধীন থাকে, তাদের উচিত হবে ওই ২ বছর ৯ মাসের মাথায় আরেকটি পিটিশন সিমিলটেনিয়াসলি ফাইল করে দেওয়া সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের। তো যেটার কিনা সময়কাল ৩-৪ মাস, ৫-৬ মাস লাগে। তো দেখা যায় কি, যারা কিনা এই পদক্ষেপটি নেয়, সিটিজেনশিপের আবেদনটি করে দেয়, তখন ইমিগ্রেশন দ্রুত গতিতে তার সিটিজেনশিপের ইন্টারভিউ কল করে। তো তখন হয় কি, ওই যে তার কন্ডিশন রিমুভের যে ৩-৪ বছরের সময় লাগে, সেটি কিন্তু ওই সময়টি কমিয়ে ওই সিটিজেনশিপের যে অ্যাপ্লিকেশনের যে ইন্টারভিউ সময়, ওই ফাইলটা কিন্তু একসাথে তখন তারা মার্চ করে ফেলে। তখন হয় কি, ইমিগ্রেশন ওই অ্যাপ্লিকেন্টের দুটো ইন্টারভিউ করে টেকনিক্যালি, একটি হচ্ছে তার কন্ডিশন রিমুভের ইন্টারভিউ করে ফেলে, পাশাপাশি সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনটিও করে ফেলে। তখন দেখা যায় তাকে আর কন্ডিশন রিমুভ করা লাগে না, মানে অটোমেটিক তারা কন্ডিশন রিমুভ করে গ্রিন কার্ড ইস্যু না করে সরাসরি তাকে সিটিজেনশিপের ন্যাচারালাইজেশন সার্টিফিকেট ইস্যু করে দেয়। তাহলে এক্ষেত্রে আপনার কাছে একটি প্রশ্ন আমি করতে চাই, যে যাদের এই দাম্পত্য জীবনে বিচ্ছেদ বা ডিভোর্স হয়ে যায়, তবুও কি এই সমস্ত শর্তগুলো অপসারণ করা কি সম্ভব বা করতে হয় কিনা? হ্যাঁ, যেটা আমি বলেছিলাম আলোচনার মধ্যে, যে সাল পিটিশন যদি ডিভোর্স হয়ে যায়, স্টিল কিন্তু উনি নিজে নিজেই যে দেখা গেল যে কেউ একজন আসলো কন্ডিশনার গ্রিন কার্ড নিয়ে ১ বছর পরে, তাদের এমনিতে রিলেশন ব্রোক আপ হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল, স্টিল উনি কিন্তু কন্ডিশন রিমুভের জন্য আবেদন করতে পারে, সেলফ পিটিশন বলে। কিন্তু এক্ষেত্রে একটি বড় শর্ত হলো, ইমিগ্রেশনকে ওনাকে এস্টাবলিশ করতে হবে যে উনি যে বিয়ে করে আসছে এই দেশে, এবং বিয়ে করেছে যাকে, এই বিয়েটি বোনাফাইড ছিল, যথেষ্ট প্রমাণ দিয়েছে
আহ, বিয়ে যদি তখন ভেঙেও যায়, ডিভোর্স হয়ে যায়, স্টিল উনি কন্ডিশন রিমুভ করার জন্য এলিজিবল হবে। পাশাপাশি যেটা আমি বলছি, আরো কতগুলো সিচুয়েশন, যে বেটার ডিসপোজ, আপনি যেটা বলছিলেন যে আলোচনার শুরুতে ভূমিকা, সম্ভবত আপনি ওই জিনিসটাই বোঝাতে চাচ্ছিলেন যে যারা কিনা বিয়ে করে আসে, কন্ডিশনাল গ্রিন কার্ড নিয়ে আসে, অনেক সময় ভালো সময় থেকে খারাপ সময়ও তারা আপনার অতিক্রম করে। দেখা গেল যে আসলো এখানে, তার এখানে কোনো লিঙ্ক নেই, একটা ফ্যামিলিতে আসলো, ছেলে হোক মেয়ে হোক, তখন কিন্তু দেখা যায় ওই যে ইমিগ্রেন্টটি আসলো, নতুন ইমিগ্রেন্টটি আসলো, তাকে সেভাবে ওয়েলকাম না করে দেখা যায় তাকে অ্যাডভার্স সিচুয়েশন তৈরি করে। অনেক সময় আমরা দেখেছি এরকম যে সে যে কাজে যায়, ইনকামটুকু তারা ওই ফ্যামিলি তারা ক্যাপচার করে ফেলে, তাকে মানে সব দিক থেকে তাকে একটা বাধাগ্রস্ত তৈরি করে, যে ভয় থাকে যে এই না সে চলে গেল। তো এই ধরনের একটা মেন্টাল প্রেশার, পাশাপাশি অনেক সময় এটা ভায়োলেন্ট সিচুয়েশনের রূপ নেয়। সেই ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সেলফ পিটিশন করতে পারে যে বেটার স্পাউস হিসাবে। তাহলে এক্ষেত্রে আপনাকে আরেকটি প্রশ্ন করতে চাই আমি, যদি ইমিগ্রেশন অফিসে যে এই শর্ত যেগুলো অপসারণের জন্য যে আবেদন যদি প্রত্যাখ্যান করে ইমিগ্রেশন অফিস, তখন আবেদনকারীর সামনে কি ধরনের বিকল্প রাস্তা থাকে? এখানে খুবই ইন্টারেস্টিং এটা। আবার একটা কথা মনে রাখতে হবে, এটা কিন্তু ইমিগ্রেন্টদের অনেকেই জানে না বিষয়গুলো। এটা খুবই আবার টেকনিক্যাল এবং এটা গুরুত্বপূর্ণ বিষয় যারা এই ধরনের সিচুয়েশনে থাকে, যে কন্ডিশন রিমুভ। একটা কথা মনে রাখতে হবে যে যারা কিনা একবার কন্ডিশনাল গ্রিন কার্ড নিয়ে আসে এবং তাদের অনেকে মনে করে যে ডিভোর্স হয়ে গেল, আই ক্যান ম্যারি অ্যানাদার ইউএস সিটিজেন, আমি অ্যাডজাস্টমেন্ট করতে পারবো। দ্যাট নট দ্য কেস। যারা একবার কন্ডিশনাল গ্রিন কার্ড নিয়ে আসে, দে হ্যাভ টু রিমুভ কন্ডিশন। এটা ভেরি ফিউ এক্সেপশনের ক্ষেত্রে তারা এটা ওভারকাম করতে পারে, বাট আদারওয়াইজ এটা ইন জেনারেল কোনো না কোনো ভাবেই তাদেরকে কন্ডিশনটা রিমুভ করতেই হবে। তো এখন আসি যে কন্ডিশন রিমুভের প্রক্রিয়াগুলো কি। আপনি যেটা বললেন যে ইউএসসিআইএস ডিনাই করলো, তাহলে তার হাতে অপশন থাকবে যে 290B, ওটাকে ইউএসসিআইএস এর সিদ্ধান্তের এগেইনস্টে সেটা সে আপনার এটাকে আবার মোশন টু রিওপেন, আবার রিকনসিডারের জন্য আবেদন করতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার কন্ডিশনের অ্যাপ্লিকেশন ডিনাই করলো, কিন্তু ইন দি মিন টাইম সে আরেকটি সিচুয়েশনে অতিক্রম করছে, যে তার মানে রিলেশন ব্রোক আপ হয়ে গেছে অথবা সে অ্যাবিউজের শিকার হয়েছে। তখন কিন্তু প্রথমে দেখা গেল যে জয়েন্ট পিটিশন করলো, ভালো সম্পর্ক ছিল, পরবর্তীতে এসে দেখা গেলো যে সে অ্যাবিউজ হলো, সে বেটার স্পাউস হলো, তখন কিন্তু সে আবার নতুন ক্যাটাগরিতে আবেদন করতে পারে, যে সেলফ পিটিশন, যেটা বেটার স্পাউস হিসাবে। তো এনিওয়ে, যেই অ্যাপ্লিকেশনে করুক, যদি ফাইনালি যদি দেখা যায় যে তার অ্যাপ্লিকেশনটি ইমিগ্রেশন কোনোভাবে বিশ্বাস করছে না, অথবা তার বোনাফাইড ম্যারেজ বিশ্বাস করছে না, অথবা তার অ্যাপ্লিকেশনটি তারা তাদের মনোপুত হয়নি, তখন তারা ওই অ্যাপ্লিকেন্টকে ইমিগ্রেশন জাজের কাছে রেফার করে দেবে, এনটিএ বলে, ইস্যু করে দিবে জাজের কাছে। তো এটা জাজের কাছে রেফার করার অর্থ হলো যেই আবেদনটি উনি ইউএসসিএসি করেছিল একজন বিজ্ঞ বিচারকের কাছে, তারা আবেদনটি রিভিউর জন্য দিতে পারবে। জাজ তখন আবার পুনরায় সব এভিডেন্স সবকিছু রিভিউ করবে। যদি জাজের কাছে মনে হয় যে না, ইউএসসিএস এর অফিসার এটা ভুল করেছে, তখন কিন্তু ইমিগ্রেশন জাজ ওই তার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ করতে পারে। আপনাকে শেষ প্রশ্ন করে আমি আমার একটা কনক্লুশন টানবো, এটা যেটা আমি প্রথমে বলতে চেয়েছিলাম সেটা, এই যে এই প্রক্রিয়াটি মানে টোটাল বা পুরো প্রক্রিয়াটি চলাকালীন অবস্থায় এই যারা আবেদন করে তাদের এই ভ্রমণ করা বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে কি কোনো বিধিনিষেধ আছে, না ফ্রিকোয়েন্টলি তারা যাতায়াত করতে পারবে, যেমন অন্যান্য ক্ষেত্রে অনেক রকম বিধিনিষেধ থাকে? আমি যেটা বলেছিলাম যে যখন কেউ কন্ডিশন 2 বছরের মাথায় যখন কন্ডিশন রিমুভের জন্য আবেদন করে, তখন কিন্তু ইমিগ্রেশন থেকে যে রিসিপ্ট নোটিশটি পাঠায়, ওখানে কিন্তু একটা এক্সটেনশন দিয়ে দেয় যে এই অ্যাপ্লিকেশন করার পর থেকে 48 মান্থস তার পারমিশন দিয়ে দেওয়া হলো দেশে, তার গ্রিন কার্ডের অটোমেটিক এক্সটেনশন হয়ে গেল, কারণ তার তো 2 বছরে সেটা শেষ হয়ে গেল। ওখানে কিন্তু স্পষ্ট লেখা থাকে যে সে ট্রাভেল করতে পারে, কাজ করতে পারবে ওই পেপার দিয়ে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু একটা প্রবলেম হয় অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যালি, সেটি হচ্ছে আপনি যেটা বললেন যে কেউ একজন এরকম 48 মান্থসের পারমিশন পেলো, সে নিশ্চিন্তে, ওখানে লেখা আছে যে ইউ ক্যান ট্রাভেল, সে ওই কাগজটি নিয়ে তার দেশে বাইরে চলে গেল। অনেক ক্ষেত্রে দেখা যায় আসতে গেলে তখন আর কেরিয়ার তাকে তুলতে চায় না, তখন তারা বলে যে আই ওয়ান্ট টু সি দ্য গ্রিন কার্ড। তো গ্রিন কার্ড দেখতে গেলে দেখে যে গ্রিন কার্ড তো এক্সপায়ার হয়ে গেছে, আবার পাসপোর্টও কোনো ভিসা নাই। ওই কাগজের উপর অনেক সময় তারা তাদেরকে অনবোর্ড করতে চায় না, তারা ভয় পায় যে তারা কিনা আবার কোনো ইউএসএ থেকে আবার তাদেরকে ডিপোর্ট করে কিনা, সেক্ষেত্রে তারা ফাইন
ফাইনের সম্মুখীন হবে। তো এই জন্য বেস্ট প্র্যাকটিস হচ্ছে, যদি কেউ এই ধরনের সিচুয়েশন থাকে এবং দেশের বাইরে ভ্রমণ করতে চায়, একটু কষ্ট করে ইউএসসিআইএস একটা ইন পার্সন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, নিয়ে ওই কাগজটির সাপেক্ষে তার পাসপোর্টে একটা স্ট্যাম্প করে নিতে হবে, ওটা ইউএসসিআইএস দিয়ে দেয় সাথে সাথে স্ট্যাম্প করে, তাহলে নিশ্চিত দেশে ভ্রমণ করতে পারবে, আসতে পারবে, এবং কাজকর্ম তাকে ওই স্ট্যাম্পটি দেখালে তার আর কোনো সমস্যা হবে। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজ রহমান বিষয়টি বিস্তারিতভাবে ব্যাখ্যা করার জন্য। অর্থাৎ আপনারই আলোচনার মধ্যে দিয়ে আমি যদি একটু সারমর্ম বা একটু ভূমিকা টানি, তাহলে এরকম দাঁড়ায় সুপ্রিয় দর্শক, যে আমরা সবাই জানি যে একটি নতুন জীবনের স্বপ্ন, একটি নতুন ঠিকানার স্বপ্ন, পরিবারের সঙ্গে নিরাপদ ও সুখের ভবিষ্যতের স্বপ্ন অনেক মানুষকে নিয়ে আসে আমেরিকার মাটিতে। কেউ আসেন পড়াশোনার টানে, কেউ কাজের খোঁজে, আর কেউ বা সম্পর্কের বাঁধনে। আর সেই স্বপ্ন পূরণের অন্যতম চাবিকাঠি হলো এই গ্রিন কার্ড। উদাহরণ দিয়ে যদি আমরা বলি যে ধরুন একজন তরুণী, তার নাম ডায়ানা, কয়েক বছর আগে ভালোবেসে বিয়ে করেছিলেন একজন আমেরিকান নাগরিককে। সব কিছু যেন স্বপ্নের মতো হাত ধরাধরি করে নতুন জীবনের পথে পা বাড়ানো, নতুন দেশে নতুন আশা, আর সেই আশার প্রতীক ছিল তার হাতে ধরা সেই বহু কাঙ্ক্ষিত গ্রিন কার্ডটি। কিন্তু সেই গ্রিন কার্ডটি স্থায়ী ছিল না, বরং শর্ত সাপেক্ষ, মাত্র 2 বছরের জন্য, যেন এক পরীক্ষার সময়কাল, যেখানে তাকে আর তার সঙ্গীকে প্রমাণ করতে হবে যে তাদের সম্পর্ক সত্যিকারের, কাগজের খাতিরে নয়। 2 বছর কেটে যায়, সম্পর্কের পথে আসে নানা উত্থান পতন, কখনো দাম্পত্য কলহ, কখনো জীবনযাত্রার চাপ, কখনো আবার একে অপরকে বোঝার অক্ষমতা। আর এই সময়ই সামনে আসে সেই বড় প্রশ্ন, শর্ত অপসারণের আবেদন করা যাবে তো, সম্পর্ক টিকবে তো, আর সবচেয়ে বড় প্রশ্ন, নাগরিকত্বের পথে যাত্রা কি থেমে যাবে? এই গল্প তার ডায়ানার শুধু নয়, এই গল্প হাজারো মানুষের যারা কন্ডিশনাল গ্রিন কার্ড পেয়েছেন। আমেরিকায় যদি কেউ একজন নাগরিক বা স্থায়ী বাসিন্দাকে বিয়ে করেন, আর বিয়েটি যদি 2 বছরের কম পুরনো হয়, তাহলে তিনি পান কন্ডিশনাল গ্রিন কার্ড, যার মেয়াদ মাত্র 2 বছর। এই সময় পেরিয়ে গেলে দম্পতিকে একসঙ্গে আবেদন করতে হয় শর্ত অপসারণের জন্য, যাকে বলা হয় পিটিশন টু রিমুভ কন্ডিশনস। এটি শুধু আইনগত প্রক্রিয়া নয়, এটি আসলে একটি বিশ্বাসের পরীক্ষা, এক সম্পর্কের সত্যতার প্রমাণ। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি এই শর্ত অপসারণের আবেদন চলমান থাকে, তাহলে কি একজন কন্ডিশনাল গ্রিন কার্ডধারী মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন কি না, এবং নাগরিকত্বের স্বপ্ন কতটা কাছে, কতটা দূরে? তাহলে ভাবুন তো, একজন মানুষ যিনি হয়তো নিজের জন্মভূমি ছেড়ে, পরিবার ছেড়ে, সব কিছু পেছনে ফেলে এখানে নতুন জীবনের স্বপ্ন নিয়ে এসেছেন, তিনি যখন দেখেন নাগরিকত্বের দুয়ার আরও এক ধাপ দূরে সরে যাচ্ছে, তখন সেই মুহূর্তের উদ্বেগ, অপেক্ষা আর অনিশ্চয়তার যন্ত্রণা কেমন হতে পারে? তাই এতক্ষণ আমরা যেটুকু খুঁজে বের করেছি বা আলোচনা করেছি, কে বা কারা কন্ডিশনাল গ্রিন কার্ড পান বা পেতে পারেন, এই শর্ত আসলে কেন আরোপ করা হয়েছে, আর কিভাবে এই শর্ত অপসারণ করা যায়, এই প্রক্রিয়া চলাকালীন নাগরিকত্বের স্বপ্ন কতটা কাছাকাছি বা দূরে থাকে। এই আলোচনা শুধু কাগজপত্র বা আইন কানুনের বিষয়টি নয়, এটি আসলে হাজারো মানুষের আশা, স্বপ্ন আর সংগ্রামের গল্প। তাই এতক্ষণ যারা এই পুরো আলোচনার সঙ্গে আপনারা ছিলেন, আমাদের সাথেই যখন ছিলেন, এই তথ্য হয়তো আপনার কিংবা আপনার প্রিয় কারো জীবনে নিয়ে আসতে পারে নতুন দিশা, নতুন আলো। এটুকুই এই আলোচনার ক্ষেত্রে আমরা বলেছি। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আপনি যেটুকুন আলোচনা করেছেন, আমি যেটুকুন সারাংশ দিলাম, সেটা তো নিশ্চয়ই ঠিক আছে। আপনার কি মত? না, একদম পারফেক্টলি আপনি সেটা দর্শকদের উদ্দেশ্যে আপনি বর্ণনা করেছেন, এবং এটাই সত্য যে যারা এখানে কন্ডিশনাল গ্রিন কার্ড নিয়ে আসে, এই যে আপনি যেটা পয়েন্ট রেজ করলেন যে সর্বশেষ এটা হবে কিনা, কন্ডিশন রিমুভ হবে কিনা, তখনই কিন্তু অনেক সময় দেখা যায় যে ওই যে ইউএস সিটিজেন অথবা গ্রিন কার্ড যে স্পাউস থাকে, তখন একটা মনস্তাত্ত্বিক কিন্তু দ্বন্দ্ব তখন তৈরি হয় যে তাকে কন্ডিশন রিমুভের সহায়তা করবে কিনা, করে দিলে আবার থাকবে কিনা, চলে যাবে কিনা। এটা কিন্তু প্র্যাকটিক্যাল একটা সিচুয়েশন তৈরি হয় অনেক ক্ষেত্রে। তাই আসলে অবশ্যই এটা ডিপেন্ড করে প্রতিটা মানবী, তারা যারা কিনা এখানে থাকবে স্পাউস হিসাবে, ওই যে ইমিগ্রেশন বিষয়টা যখন তাদের সাইকোলজিক্যাল বিষয় হয়ে যায়, তখনই কিন্তু দেখা যায় অনেক সময় প্রবলেমটা রেজ করে। তো আশা করি যারা এই ধরনের সিচুয়েশনে গো থ্রু করে, অবশ্যই সেটা রিয়েলিটি চিন্তা করে আগাতে পারে।
অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান বিষয়টি আলোচনা করার জন্য। আমরা একটু অনেকগুলো টেলিফোন এবং অনেকগুলো প্রশ্ন আমাদের ফেসবুকে এসেছে, আমি দেখতে পাচ্ছি অনেকগুলো প্রশ্ন চলেও গেছে, তো যেটুকুন আছে সেটুক দিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। ইশরাত জাহান ইমা তিনি বলছেন, আমি নিউ ইয়র্কের জ্যামাইকাতে মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করেছি। আমার ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট সেপ্টেম্বর মাসে সম্পন্ন হয়েছে। পরবর্তী ইন্টারভিউ বা এরপরে আর কি করণীয় আছে? ওনার পরবর্তী স্টেপ হবে ইন্টারভিউ। অবশ্যই আপনার ইউএসসিএস থেকে উনি ইন্টারভিউ নোটিফিকেশন পাবে, হয়তো বা 2-3 মাস সময় লাগতে পারে। অনেক ধন্যবাদ ইশরাত ইমা, আশা করি আপনি উত্তর পেয়েছেন। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বুকলিন থেকে শাকিল বলতেছিলাম। আপনি কি টেলিফোনে স্পিকারে কথা বলছেন? একটু আমরা মানে আপনার পুরো কথাটা শুনতে কষ্ট হচ্ছে, একটু স্পিকারটি বন্ধ করুন। আমি না স্টুডিও বন্ধ। আচ্ছা, টেলিভিশনের সামনে না। আচ্ছা বলুন। আমি বুকলিন থেকে বলছিলাম। আমার রিমুভাল অর্ডার ছিল, জি, বাট ওটা ডিসমিস হয়ে গেছে, টার্মিনেট হয়ে গেছে, যেহেতু আমার বাবা অ্যাপ্রুভ হয়েছে। আমার গ্রিন কার্ড পেন্ডিং। আমার কোশ্চেন হচ্ছে, আমি অনেক বছর দেশে যেতে পারি নাই, তো রিসেন্টলি অ্যাডভান্স নিয়ে কি যাওয়া হচ্ছে বা শর্ট টাইমের জন্য কি যাওয়া যাবে? আমার একটু দাঁতের ট্রিটমেন্টের প্রয়োজন আছে। মানে কেউ ভয় দেখাচ্ছে যে নতুন অ্যাডমিনিস্ট্রেশনের সময় অ্যাডভান্স দিয়ে আসা যাওয়া নাকি বন্ধ বা সমস্যা হচ্ছে। আমি কি একটু ওপিনিয়ন জানতে পারি? আসলে নিশ্চয়ই জানতে পারেন, নিশ্চয়ই জানতে পারেন। আমার মনে হচ্ছে আপনি গতকাল এই প্রশ্নটি করেছিলেন, তারপরে যখন জানতে চাচ্ছেন নিশ্চয়ই এই প্রশ্নের উত্তর দেবে অ্যাটর্নি মাহফুজুর রহমান। না, যদি ওনার রিমুভাল প্রসিডিংস টার্মিনেট হয়ে যায়, হ্যাঁ, ডিসমিস হয়েছে, যে ওনার বাবা কেসে অ্যাপ্রুভাল হয়েছে এবং উনি সাকসেসফুলি ইমিগ্রেশন কোর্ট থেকে ওনার ডিপোর্টেশন অর্ডার সেটা টার্মিনেট করে দিয়েছে, তো সেক্ষেত্রে ওনার কোনো প্রবলেম হবে না। উনি যদি বাবা কেসে আমাদের গ্রিন কার্ড প্রক্রিয়ার মাধ্যমে অ্যাডভান্স পেরোল অ্যাপ্রুভ হয়, উনি নিশ্চিন্তে দেশে আমেরিকার বাইরে যেতে পারবে, আবার ব্যাক করতে পারবে। মানে নিজের জন্মভূমিতেও যেতে পারবে, নিজের দেশেও যেতে পারবে। হ্যাঁ, পারবে, সে তো কোনো প্রবলেম, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, যেহেতু ভাবা তার অ্যাপ্রুভ হয়েছে, এটাই তার বড় সুযোগ বা সুবিধা তার জন্য। হ্যাঁ, বাবা কেসে যারা থাকে, যারা অ্যাডভান্স পেরোল পেয়ে থাকে, তাদের কোনো প্রবলেম হয় না, আসতে পারে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। কালকেও একই উত্তর দিয়েছিল, আজকেও কিন্তু সে একই উত্তরই পেয়েছেন। এখন সিদ্ধান্ত আপনি নেন, যাবেন কি যাবেন না, কারণ বিষয়টি এখন পরিস্থিতিটা কঠিন, কিন্তু সব কিছু চিন্তা করেই যাবেন। এবং আমার যতদূর মনে পড়ে যে কালকে আপনি বলেছেন আপনার দাঁতের চিকিৎসা করাও দরকার, তো সুতরাং এখন আপনি চিন্তাটা আপনি করবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রানা ভাই। ওয়াইসলাম। আমি ভার্জিনিয়া থেকে বলছি, আমার নাম সাইদ। জি, অ্যাটর্নি স্যার আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ফোন দিচ্ছি, আমার কাছে দুইটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে আমার ওয়াইফ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে চাইতেছে। এখন যদিও অ্যাপ্লিকেশন করে, এটা কি নতুন নিয়মে ওর পরীক্ষা দিতে হবে নাকি আগের নিয়মে দিতে পারবে যদি ও 2-3 দিনের ভিতরে সাবমিট করে? গুড। তারপরে আরেকটা প্রশ্ন। আর সেকেন্ডটা হচ্ছে যে আমার বাবার ভিসা ইন্টারভিউ হয়েছিল ফেব্রুয়ারিতে 25 তারিখে। এখন পর্যন্ত ওরা আর কি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এ ফালায় রাখছে। এখন কোনো ওটা কোনো পাচ্ছি না। এখন আমি কি এটাকে ম্যান্ডামেজ করব? সেটাই হলো আপনার প্রশ্ন। করলে কি কোনো লাভ হবে? আর যদি হয়, আমি জাস্ট একটু অ্যাটর্নি স্যারের ইনফরমেশনটা আমি জানি না কিভাবে পাইতে পারি, তাইলে আমি ভার্জিনিয়া থেকে আর কি ওনার সাথে দেখা করতাম এই ব্যাপারে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব সাইদ। অ্যাটর্নি মাহফুজুর রহমান, উনি যদি আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখে থাকে, সম্ভবত আমরা 2 সপ্তাহ আগে সিটিজেনশিপের বিষয় নিয়ে আলাপ করছিলাম আপনার সাথে, যে নতুন রুল কার্যকর হবে অক্টোবরের 20 তারিখ 2025 সাল থেকে। উনি যদি এখন আবেদন করে, তাহলে ওনাকে যে পূর্ববর্তী যে নিয়ম 2008 সালের যেই আপনার সিটিজেনশিপের এক্সামের যে রুল, যে 100 প্রশ্ন এবং 12টা প্রশ্ন 6টা আনসার করা, সেটাতেই উনি পড়বে। এটা গেল একটা প্রশ্ন। আর দ্বিতীয় যেটা প্রশ্ন উনি করেছে, যে ওনার প্যারেন্টস এর ইন্টারভিউ হয়েছিল অ্যাডমিন প্রসেসিং দিয়েছে, সো সেটা ভেরি রেগুলার। অনেক ক্ষেত্রেই অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড চেক, সিকিউরিটি চেকের জন্য কিন্তু এমবেসি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এ দিয়ে দেয়।
তো সেই ক্ষেত্রে যেটি করণীয় ও যে অ্যাটলিস্ট আপনার 2 মাস সময় লাগে, ক্ষেত্রে বিশেষে আরো বেশি সময় লাগে, ওনাদেরকে অপেক্ষা করতে হবে যে কখন এমবিসি তাদের প্রক্রিয়া সম্পন্ন করে। যেটা করতে পারে প্রতি 2 মাস অন্তর অন্তর তাদেরকে ইমেল করতে পারে যদি ওদের প্রসেসিংটা দীর্ঘায়িত হয়। আর যেটা ম্যান্ডামাসের যেটা কথা বলছে, এটা টু আর্লি, মাত্র ইন্টারভিউ শেষ করেছে, ওরা প্রসেসিং শুরু করেছে, গভর্নমেন্টের তাদের যে একটা পর্যাপ্ত সময় দিতে হবে। আর যদি দেখা যায় যে মোর দেন 12 মান্থস ওনার অ্যাপ্লিকেশনটি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং পড়ে আছে, তখন উনি কনসিডার করতে পারে ম্যান্ডামাস করার জন্য। রাইট, ম্যান্ডামাস দ্যাট মিন্স হচ্ছে গভর্নমেন্টকে অর্ডার টু শোকস করা। আর উনি যেটা বলছে আমাদের অফিসের ইনফরমেশন অবশ্যই টিভিএন এ আমাদের অ্যাড সবসময় রান হয়, ওদিকে চোখ রাখলে উনি আমাদের অফিসের ইনফরমেশন পাবেন। অনেক ধন্যবাদ জনাব সাইদ। আসলে আপনি যেটা বললেন যে 2-3 দিন, হ্যাঁ একেবারে 2-3 দিন নয়, পারলে রাত পোহালেই আপনি আবেদন করে ফেলুন যদি সমস্ত ডকুমেন্ট আপনার হাতে থাকে। কারণ এই মাসের 20 তারিখের পরে, অর্থাৎ 20 তারিখ থেকে যদি আপনি আবেদন করেন তখন কিন্তু নতুন নিয়মে আপনাকে ইন্টারভিউ দিতে হবে আপনার ওয়াইফকে। আর এখন করলে পুরনো, অর্থাৎ এখন যেটা আছে, যেটা আপনিও জানেন, সেই নিয়মেই খুব সহজভাবে ইন্টারভিউ দিয়ে উতরাতে পারবেন। সুতরাং আপনি কালকের মধ্যে আপনার স্ত্রীর জন্য আবেদন করুন এবং দ্বিতীয়টির ব্যাপারে যেটা বলা হলো সে ব্যাপারেও আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন। আর ওনার অ্যাড্রেস আমাদের সবসময়, ওনার বিজ্ঞাপন যায় আমাদের টেলিভিশনে, আপনি দেখে নিতে পারবেন। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম রাসেল, আমি নিউ ইয়র্ক থেকে বলতেছি। আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে এই যে $100 অ্যানুয়াল ফি, সেই ক্ষেত্রে আমি অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করছি এবং আমার ডিপেন্ডেন্ট আছে, আমার ওয়াইফ এবং আমার মাইনর একটা মেয়ে আছে। তো সেই ক্ষেত্রে $100 পেমেন্ট কি শুধু আমি পেমেন্ট করলেই হবে, নাকি আমাদের যে 3টা এলিয়েন নাম্বার আছে 3টা এলিয়েন নাম্বারে পেমেন্ট করতে হবে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য জনাব রাসেল। গতকালকে আপনার এই প্রশ্নটি বিস্তারিত আলোচনা করেছিলাম, গতকালকে অনুষ্ঠান দেখলেও আপনি এটার উত্তর পেয়ে যাবেন। তারপর আজকে প্রশ্ন করেছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। না, উনি সম্ভবত জানে যে $100 পে করতে হবে। এখন যাদের অ্যাজদাল অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে অথবা নতুন যারা আবেদন করবে, যেটা বিগ বিউটিফুল বিল এর মাধ্যমে যেটা ইন্ট্রোডিউস করেছে, ওনার যেটা প্রশ্ন ছিল সেটি হচ্ছে যে ওনার তো ফ্যামিলি মেম্বার, 3টা পে করতে হবে না একটা পে করতে হবে? এটার উত্তর হচ্ছে ওনার যে লিড অ্যাপ্লিকেশন, ওনাকে একটা ফি পে করলে হবে $100, ওটা বাকি 3 জনই ওটার সাথে অন্তর্ভুক্ত হয়ে যাবে, বাকি 2 জন ওটার সাথে অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু 3টা নাকি ইয়ে আছে, ওনার আলাদা আলাদা ইয়ে আছে যে? না, এটা সব ইয়ে থেকে আপনার ইউএসসিএস থেকে স্পষ্ট রুল করা আছে যে এটা অ্যানুয়াল যেটা ফি আছে, অনলি ওয়ান ফি। যারা কিনা ফ্যামিলি মেম্বার, যারা কিনা ডিপেন্ডেন্ট আছে, যেমন স্পাউস, ডটার যারা আছে, ওনার ক্ষেত্রে লিড অ্যাপ্লিকেশন যিনি আছে ওনার ক্ষেত্রেই শুধুমাত্র $100 পে করতে হবে, বাকিদের করার দরকার হবে। মানে প্রিন্সিপাল অ্যাপ্লিক্যান্ট যিনি, তিনি আবেদনকারী যিনি, আর বাকি যারা স্পাউস আছে বা ছেলে সন্তান আছে তাদের জন্য লাগবে না। অর্থাৎ এক্ষেত্রে রাসেল সাহেব যে প্রশ্নটি করেছেন, ওনার একটা দিলেই হবে, তাই তো? রাইট, $100 ওনার ফ্যামিলি ইউনিটে $100 দিলে হবে। অনেক ধন্যবাদ জনাব রাসেল, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমার নাম রনিত। আমি ফোন দিচ্ছি হচ্ছে যে আমি অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন করি আর কি। আমার ফিঙ্গারপ্রিন্ট হয়েছে, এখন গ্রিন কার্ড হাতে পেতে কতদিন সময় লাগতে পারে, আর হচ্ছে আমরা কি নতুন নিয়মের মধ্যে কি পড়তে পারি নাকি পুরাতন নিয়মের মধ্যে আমরা পড়বো, এতটুকুই। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ডের জন্য আবেদন করলে অ্যাটলিস্ট 16 মান্থস সময় লাগে, 16 মাস। এরপরে যদি সময় অতিক্রম হয় তাহলে আনরিজনেবল টাইম, তখন উনি হয়তোবা গভর্নমেন্টকে অর্ডারটা শোকজ করতে পারে, যেটা ম্যান্ডামাইজ করে ওনার কেসটা রিজলভ করতে পারে। আর উনি নতুন পুরাতন নিয়ম গ্রিন কার্ডের ক্ষেত্রে কোনটি বুঝিয়েছে আমি সম্পূর্ণ নিশ্চয়তা নয়। উনি, আমরা যেটা আলাপ করছিলাম যে সিটিজেনশিপের বিষয়, বাট গ্রিন কার্ডের ক্ষেত্রে ওরকম কোনো নিয়ম পরিবর্তন হয়নি এখনো। অনেক ধন্যবাদ অনেক আপনার প্রশ্নের জন্য। মোহাম্মদ সাইদ সাকিব একটি প্রশ্ন করেছেন আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুর সাথে। আমার বিয়ের বয়স 1 বছর 7 মাস হবে গ্রিন কার্ড ইন্টারভিউয়ের তারিখে। আমি কি 2 বছরের গ্রিন কার্ড পাবো নাকি 10 বছরের? আমার ম্যারেজ 100% বোনাফাইড, একজন বেবি আছে আমার। কি উত্তর আছে? ওনার বিয়ের যে ডেটটা, মানে ম্যারেজ ডেট, যেটা রেজিস্ট্রেশন হোক বাংলাদেশে অথবা এখানে যে আপনার ম্যারেজ লাইসেন্স সিটি হলে যে বিয়ে করেছে, সেই ডেট থেকে ওনার 2 ইয়ার্স মানে 12 মান্থের মধ্যে যদি ওনার গ্রিন কার্ডটা ইস্যু করে, যে উনি যখন গ্রিন কার্ড হাতে পাবে
তখন যদি ইস্যু ডেট যদি দেখা যায় যে ওনার বিয়ের ডেট থেকে 2 বছরের মধ্যে হয়েছে, তখন কিন্তু উনি কন্ডিশনাল গ্রিন কার্ড পাবে সিআর। আর যদি দেখা যায় যে ওটা 12 মাস পরেও ওনার গ্রিন কার্ড হাতে এসেছে, ওটা গভর্নমেন্টে কিন্তু অটোমেটিক কিন্তু এটা চেঞ্জ, ওনার ক্যাটাগরি চেঞ্জ করে IR1 দিয়ে ওনাকে গ্রিন কার্ড ইস্যু করবে। অনেক ধন্যবাদ মোহাম্মদ সাহেব সাকিব। রেজাউল হক তিনি অনেকবারই প্রশ্নটি করছেন, তাই উত্তরটা দিয়ে তারপর আবার টেলিফোনে যাব। আই রিসেন্টলি বিকেম অ্যান US citizen. As such, I called USCIS and requested to upgrade my I-130 for my spouse from F2A to IR1. Does know how fast that gets done? Any additional information that needs to be provided? এ ব্যাপারে আপনার কি মতামত? না, উনি যে কাজটি করেছে সঠিক কাজই করেছে, যে উনি যখন সিটিজেন হয়েছে ওনাকে অবভিয়াসলি কেসের সঠিক ইনফরমেশন যুক্ত করে ওনার সিটিজেনশিপের যে প্রুফ ন্যাচারালাইজেশন সার্টিফিকেট, সেটি ওনার যে সার্ভিস সেন্টার ওনার অ্যাপ্লিকেশন যে বর্তমানে পেন্ডিং আছে ওটা পাঠিয়ে দিতে হবে। উনি বলেছে ওটা পাঠিয়ে দিয়েছে। তো আসলে USCIS এর কাজগুলো অনেক সময় দেখা যায় একটু ধীর গতিতে চলে। তো উনি যদি সঠিকভাবে ওনার রিকোয়েস্টে পাঠিয়ে দেয়, হয়তো 1-2 মাসের মধ্যে ওনার অ্যাপ্লিকেশনটি আপগ্রেড হয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ রেজাউল হক। আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছেন, কারণ আপনি অনেকবার এই প্রশ্নটি করার কারণে আরও অনেকের উত্তর চলে গেছে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি আমি সৌমিয়া সাতক্ষীরা থেকে বলছিলাম। জি, আমরা বাই রোডে আসছি, আমাদের গ্রিন কার্ড নাই, আমার 2টা বেবি আছে, আমি এখন প্রেগনেন্ট, কিন্তু আমার হাজবেন্ড আমার গায়ে হাত তুলে টর্চার করে। এখন আমি কি করতে পারি এই বিষয়ে? আমি কি পুলিশ কল দিলে আমাকে কি বাংলাদেশে পাঠাই দিবে নাকি এখানে রাখবে? এর জন্য তা আপনার স্ট্যাটাসটি এখন কি আছে, এখন কি অবস্থায় আছেন আপনি? আমরা এসালাম মাসছি। হ্যাঁ, অ্যাসাইলাম, সেটাই বলছি আর কি। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান। উনি আসলে খুবই একটা সেনসিটিভ ইনফরমেশন ডক্টরদের মধ্যে দিয়েছেন, বাট আমি ওনার ক্ষেত্রে নয়, ইন জেনারেল উত্তর দিতে চাই এই ধরনের সিচুয়েশনে। যদি কেউ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়, অবশ্যই নিজের সেফটির জন্য সেটা অবশ্যই উনি ল এনফোর্সমেন্ট এজেন্সির সহায়তা নিতে পারে। আর সেক্ষেত্রে যদি উনি ডোমেস্টিক ভায়োলেন্স শিকার হয়, সেক্ষেত্রে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। উনি কিন্তু যদি এই ধরনের সিচুয়েশন যদি হয়, স্পাউস অথবা অন্য কোনো কারোর মাধ্যমে যদি ডোমেস্টিক ভায়োলেন্স শিকার হয় এবং ল এনফোর্সমেন্ট এজেন্সির সহায়তা নেয়, সেক্ষেত্রে কিন্তু উনি ওনার এক্সিস্টিং ইমিগ্রেশন বেনিফিটের পাশাপাশি আরেকটি যে বেনিফিট, সেটা হচ্ছে ইউ ভিসা। ইচ্ছা করলে উনি কিন্তু ইমিগ্রেশনের কাছে আরেকটি ভিকটিম অফ ক্রাইমের জন্য কিন্তু আরেকটি অ্যাপ্লিকেশন করতে পারেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কারণ এই বিষয়টি খুবই অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক যে হাজব্যান্ডের আপনার বাচ্চা আছে, তারপর আপনার উপরে ডোমেস্টিক ভায়োলেন্স বা শারীরিক নির্যাতন করছে। এটি আপনি যেটি বললেন যে পুলিশ কল করা বা আইন শৃঙ্খলা বাহিনীকে কল করা, এটা আপনার জন্য আরও পজিটিভ দিক। এবং এটার পাশাপাশি আপনি যেটা করেছেন, সেখান থেকে ইউ ভিসার জন্য আপনি আবেদন করলে খুব সহজ হয়ে যাবে আপনার জন্য। টাকাটা বের করে দেওয়া তো দূরের কথা, বরং আপনার জন্য এটা আরও সহজ হয়ে যাবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি সাদাত বলছি ভার্জিনিয়া থেকে। জি, অ্যাটর্নি সাহেবের কাছে আমার একটা প্রশ্ন ছিল। জি, সেটা হচ্ছে আমি গ্রিন কার্ড হোল্ডার, বর্তমানে আমি আমার স্পাউসের জন্য অ্যাপ্লাই করেছি। ওরা সেই প্রায়োরিটি ডেট দিয়েছে আমাকে অক্টোবর 18, 2023। জি, এখন পর্যন্ত আমি USCIS থেকে কোনো অ্যাপ্রুভাল লেটার পাচ্ছি না, এবং আমি জানতে চাচ্ছিলাম অ্যাডভোকেট সাহেবের কাছে যে কতদিন লাগতে পারে বা এই ব্যাপারে কি করণীয়, কতদিন লাগতে পারে এটা আমরা বলতে পারবো না। করণীয়টা কি হতে পারে সেটা হলো আসলে অ্যাটর্নি মাহফুজুর রহমান। যারা গ্রিন কার্ড মাধ্যমে স্পন্সরের জন্য আবেদন করে, এটি আসলে একটু বেশ দীর্ঘ সময় লাগে অ্যাপ্রুভাল, পাশাপাশি আপনার ন্যাশনাল ভিসা সেন্টারের প্রসেস। তো মোস্ট অফ দি কেসেস এটা দেখা যায় ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টারে যায়, ওখানে অ্যাটলিস্ট 2 থেকে 2.5 বছর সময় লাগে I-130 অ্যাপ্রুভাল পেতে। যেহেতু 2 থেকে 2.5 বছর, তো ওনার 2023, তার মানে এখনো সময় আছে। রাইট। তারপরেও উনি ওনার কেসের রেফারেন্স দিয়ে USCIS এর ওয়েবসাইট উনি নিজেও চেক করে দেখতে পারে প্রসেসিং টাইম কত।
যদি দেখা যায় যে এটা প্রসেসিং টাইম অতিক্রান্ত হয়ে গিয়েছে, তখন কিন্তু ইউএসসিআইএস কে ফোন করতে পারে অথবা ওদেরকে নোটিফিকেশন পাঠাতে পারে। অনেক ধন্যবাদ শাহাদাত আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। যেভাবে বলা হলো যদি সেভাবে আপনি ব্যবস্থা গ্রহণ করেন তাহলে হয়তো আপনি নিজেই বুঝতে পারবেন যে কি করতে হবে। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোন, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম রানা ভাই। জি জি, আমি আমার প্রশ্নটা হচ্ছে মাহফুজুর রহমান স্যারের কাছে। জি, আমার 2বার ফাইনাল হিয়ারিং হয়েছিল, ঠিক আছে? জি। তো 2বারই আমারে তারা বলছে যে আমার ব্যাকগ্রাউন্ড চেক করে পরে আসবে। এখন আবার সামনে আমার ফাইনাল হিয়ারিং আছে। এখন কি এখানে কি পজিটিভ কতটুকু কি নেগেটিভ, আমি একটু স্যারের কাছে জানতে চাচ্ছি যে আসলে কি এটা কি হতে পারে। আপনার কাগজ না দেখে তো বলা মুশকিল নয়, তারপরে আপনি প্রশ্ন করেছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। তারপরে ইন জেনারেল ওনাকে আনসার দিই, যেটা অ্যাসাইলাম কেসের ক্ষেত্রে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে গভর্নমেন্ট, ইউএস গভর্নমেন্ট তার কেস শুরু হওয়ার আগে তার যে ব্যাকগ্রাউন্ড, মানে তার হচ্ছে যে পিছনের যে কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে কিনা অথবা সার্বিক বিষয়টা চেক করে তাদের কম্পিউটারে সেটা ক্লিয়ার থাকতে হয়। ওই ক্লিয়ারেন্স যদি না থাকে, তখন যদি ইমিগ্রেশন জাজ তার কেসটি অ্যাডজুডিকেট করে, সেক্ষেত্রে কিন্তু ও যদি অ্যাসাইলামের জন্য এলিজিবল হয়, ইমিগ্রেশন জাজ কিন্তু কেসটি গ্রান্ট করতে পারবে না। তো এই ধরনের সিচুয়েশনে দেখা যায় ইমিগ্রেশন কোর্ট অনেক সময় তারা কেসটি অ্যাডজুডিকেট করে এবং ওয়েট করে যে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার হওয়ার জন্য, যদি কাজটি যদি তার গ্রান্ট হওয়ার সম্ভাবনা থাকে, আর যদি গ্রান্ট না হয় তখন তারা সরাসরি তখন ডিনাই করতে পারে। তো ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, যেটা হয়তোবা গভর্নমেন্ট তার কেসটি করতে চায়নি যেহেতু ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার না সেটি, আর সেই ক্ষেত্রে ওনার লয়ারের মাধ্যমে হয়তোবা গভর্নমেন্টের সাথে যোগাযোগ করতে পারে যে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ারেন্স হয়েছে কিনা। হলে তাহলে অথবা ওনার পরবর্তী যে ডেট হবে সেই ডেটে উনি ওনার কেসটা সম্পন্ন হতে পারে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা জেনারেল ভাবে দেওয়া হয়েছে, কারণ আপনার কেসের মেরিট না দেখে না বুঝে তো বলাটা কঠিন, তবে জেনারেল যেটা সাধারণভাবে যেটা করা উচিত সেটাই উত্তর দেওয়া হয়েছে। এখন আপনি নিজেই চিন্তা করুন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি আরিফুর রহমান বলছি। জি, আমি আরিফুর রহমান বলছি। আমার গ্রিন কার্ডের জন্য আমি 5 বছর হচ্ছে আমি অ্যাপ্লাই করছি, কোনো খোঁজ খবর আসেনি, আপনি কি করতে পারি? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মাহফুজুর রহমান। কতদিন হয়েছে উনি আবেদন করেছে গ্রিন কার্ডের জন্য? কতদিন হয়েছে? আপনি কি আছেন? লাইনটা কেটে গেছে। হ্যাঁ, প্রশ্নটা পুরোপুরি বোঝা যায়নি। তো গ্রিন কার্ডের জন্য আবেদন করলে অবশ্যই অ্যাটলিস্ট 15 থেকে 16 মাস অপেক্ষা করতে হবে ওনাকে। তা আপনি দেখুন যে 15 থেকে 16 মাস যদি না হয়ে থাকে তাহলে ওনার কি করণীয় হবে? সেই ক্ষেত্রে অপশন আছে যে গভর্নমেন্টকে অর্ডার টু শোকজ করা, যেটা ম্যান্ডামাস করলে হয়তোবা 2-3 মাসের মধ্যে কেসটি অ্যাডজুডিকেট হয়ে যাবে। তো অনেক ধন্যবাদ আরিফুর রহমান, নিশ্চয়ই আপনি প্রশ্ন উত্তর পেয়েছেন। যদি 15 থেকে 16 মাসের বেশি আপনার আবেদন করার পর থেকে 15 থেকে 16 মাসের বেশি হয়ে থাকে তাহলে আপনি ম্যান্ডামাস করতে পারেন। আর যদি দেখেন যে এই সময়ের মধ্যে পার হয়েছে কিনা, না হলে অপেক্ষা করুন। নুরুল ইসলাম তিনি বলছেন, আমি আসছি B1 B2-তে, আমার F1 অ্যাপ্লাই করা হয়েছে, আমি চাচ্ছি এখন E2 আবেদন করা যাবে কিনা, EB3 কাজ চলমান আছে, আমার প্রশ্ন উত্তর দিলে উপকৃত হব। অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ ওনাকে। ওরা অবশ্যই উনি E2 করতে পারে। E2 মিন্স হচ্ছে ইনভেস্টর ভিসা। উনি F1 থেকে E2-তে যেতে পারে, এতে কোনো বাধা নেই। তবে ওনার প্রশ্ন শুনে মনে হচ্ছে উনি অনেকগুলো স্টেপ নিয়েছে, যেটা কিনা আসলে সত্যিকারে স্মার্ট মুভ। যে কেউ যদি আমেরিকায় আসে, মাল্টিপল স্টেপ নিতে কোনো বাধা নেই, এবং যেটি আগে আসে এবং প্রপার ভাবে আপনার সঠিকভাবে অনেকগুলো স্টেপে কিন্তু নিতে পারে ইমিগ্রেন্টরা দেশে তার ইমিগ্রেশন স্ট্যাটাস আপনার সাকসেসফুলি সম্পূর্ণ করার ক্ষেত্রে। তো উনি যে দেখা যাচ্ছে উনি F1-এ আছে, EB3 পেন্ডিং আছে, দ্যাটস গুড, এবং উনি চাইলে এই E2-তেও যেতে পারে, যেটা কিনা আপনার ওয়ার্ক পারমিট ভিসা, যে ব্যবসা বাণিজ্য করার মাধ্যমে সেক্ষেত্রে উনি এখানে গেইনও করতে পারে ফাইন্যান্সিয়ালি। অনেক ধন্যবাদ নুরুল ইসলাম আপনার প্রশ্নের জন্য। আমাদের হাতে সময় নেই, আমরা একজন টেলিফোন আর নিতে পারবো, নিয়েই আমরা একটু ওই ছোট 1 মিনিটের প্রশ্নের উত্তরটা দেবো অ্যাসাইলাম সম্পর্কিত। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মিশিগান্দাই বেলাল বলছি। আমি আমেরিকার সিটিজেন। আমি আমার স্পাউসের জন্য অ্যাপ্লাই করছিলাম। জি। অ্যাপ্লাই করে ওরা ইন্টারভিউ নিছিল, নেওয়ার পরে ওরা চাইছে যে
আমার সাথে যে ওর যোগাযোগ হয়েছে টেলিফোনে ওটার কপি নিয়ে যাওয়ার জন্য, এবার ওইটা নিয়ে গেছি। আমার পাসপোর্টটা রাখছে, এখনো 2-3 সপ্তাহ হয়ে গেছে, এখন আর পাসপোর্ট এখনো দেয় নাই। কতদিন যাবে মানে কোনো কিছু জানায় নাই, কোনো মেইলও বা কোনো কিছুই পান নেই, এই তো? বাকি করণীয় আছে। অনেক ধন্যবাদ জনাব বিলাল আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মাহফুজুর রহমান। উনি নিশ্চয়ই যখন ইন্টারভিউতে গিয়েছিল তখন একটা প্রোফাইল ক্রিয়েট করেছে, ওনাকে প্রোফাইলের দিকে নজর রাখতে হবে। যে কোনো সময় হয়তোবা ওনার দেখা যাবে যে ভিসা রেডি, যদি সব ঠিকঠাক থাকে। আর যদি ওনার কেস যদি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং এ চলে যায়, হয়তোবা তখন ওনাকে কিছু সময় অপেক্ষা করা লাগতে পারে। তো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে গেছে কি যায়নি সেটা উনি কিভাবে বুঝবেন? এটি কিন্তু খুব সহজতর। এটি কিন্তু আপনার গুগল করলো যে ইমিগ্রেন্ট ভিসা চেক লিখলো, কিন্তু উনি ওনার কেস নাম্বার দিলে কিন্তু ওটার স্ট্যাটাস চলে আসবে। অনেক ধন্যবাদ বিলাল সাহেব, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমাদের হাতে সময় নেই, সময়ের দৈর্ঘ্যে বাধা, কিন্তু শেষে বলেছিলাম যে অ্যাসাইলাম আবেদনকারীদের যে $100 জমা দিতে হবে, এটির লাস্ট ডেট কবে আছে এবং কোথায় এটি এই অর্থগুলো দিতে পারবে, এটা যদি সংক্ষেপে 1 মিনিটের মধ্যে বলুন। এটা খুবই একটা ইন্টারেস্টিং যে বিষয় এখন, যে এই যে ফি প্রদান, এটা মোটামুটি সবাই জানে, সব যারা এটার মাধ্যমে আছে এই বিষয়ের সাথে যুক্ত আছে। আসলে লাস্ট ডেট বলে কোনো কথা নেই এখানে। যে ডেডলাইন, যে একটা রিউমার ছড়িয়েছে সবার কাছে, যে ডেডলাইন যে অক্টোবর 1 তারিখের মধ্যে দিতে হবে অথবা অক্টোবর 2 তারিখের মধ্যে দিতে হবে, এটাতে আসলে কোনো ডেডলাইন ক্রিয়েট করা হয়নি। এখানে যেটা বলা হয়েছে যে অক্টোবরের 30 তারিখের পরে ইমিডিয়েটলি ডিউ, এটা তোমার জন্য যে আপনার ইনভয়েস তৈরি করে না, এটা ইন জেনারেল ইউএস গভর্নমেন্ট যারা অ্যাসাইলাম অ্যাপ্লিকেন্ট আছে সবার জন্য একটা ইন জেনারেল ইনভয়েস দিয়ে দিয়েছে যে তোমার এটা ডিউ। এটা কোনো লাস্ট ডেট নয়, এটা হচ্ছে ডিউ ইনভয়েস। সো এখন কথা হচ্ছে যে যারা নতুন আবেদন করবে এবং যারা অলরেডি আবেদন করেছে, যাদের কিনা 1 ইয়ার পেরিয়ে গিয়েছে, যেটা অক্টোবর 1 তারিখ 2024, এবং এর আগে থেকে যাদের পেন্ডিং আছে সবাইকেই $100 করে পে করতে হবে। আর অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন কারো আছে ইউএসসিআইসি পেন্ডিং, কারো আছে আপনার ইউআইআর যেটা জাস্টিস বা কোর্টে পেন্ডিং আছে। তো দুটোর মাধ্যমে দুরকম ভাবে পে করতে হবে। কোর্টের মাধ্যমে পে করার নিয়ম হচ্ছে যেটা আপনার ইউআইআর পেমেন্ট, গুগলে যদি শুধুমাত্র ইউআইআর পেমেন্ট শব্দটা লিখে সাথে সাথে কিন্তু লিংক আসবে, ওখানে কিন্তু উনি ক্রেডিট কার্ড দিয়ে, এবং অনেকগুলো মিডিয়াম আছে, পেপল, তারপরে অ্যামাজন পে, যেভাবে ওনার সুবিধা হয় সেভাবে উনি পে করে ওনার একটা রিসিপ্ট আপনার নোটিশ জেনারেট হবে, সেটি কিন্তু আবার তার লয়ারকে দিতে হবে, ওইটা কিন্তু আবার কোর্টে ফাইল করতে হবে। এটা শুধু পে করে বসে থাকলে চলবে না, কারণ ও পে করলে কোর্ট জানবে না, গভর্নমেন্টও জানবে না। ওই যে পে করেছে সেটার প্রমাণটি কিন্তু গভর্নমেন্ট এবং কোর্টকে সেটা আপনার পৌঁছাতে হবে। তো সেই কাজটি করতে হবে পেমেন্ট করার পর। আর যেটা ইউএসসিআইএস এর পেমেন্ট, সেটি কিন্তু ভিন্নভাবে পে করতে হবে। সেটির যে পেমেন্ট নতুন যারা আবেদন করে, সেটা তো অলরেডি আমরা $100 চেক লিখছি, ওটা করা হচ্ছে আপনার জুলাই 22, 2025 সাল থেকে। আর যাদের অ্যানিভার্সারি পেমেন্ট, যেটা কিনা মোর দেন 1 ইয়ার হয়ে গিয়েছে, তাদের পেমেন্টের জন্য কিন্তু ইউএসসিআইএস একটা লেটার ইস্যু করবে। এখনো সেটা পেমেন্ট করার জন্য ম্যাচিউর হয়নি, কিন্তু তারা অলরেডি কিভাবে পে করতে হবে ইউএসসিআইএস এর ওয়েবসাইটে uscis.gov, ওখানে কিন্তু লিংক দেওয়া আছে। ওই লিংকের মাধ্যমে গেলে এলিয়ান নাম্বার এবং রিসিপ্ট নোটিশ দিলে উনি কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে $100 পে করতে পারবে, বাট ওয়েট করতে হবে ইউএসসিআইএস থেকে লেটার পাওয়ার জন্য। এটা আজকে বিষয়টি একেবারেই পরিষ্কার হয়ে গেল। সুতরাং এরপরে আর এটি নিয়ে বোধহয় কারোর প্রশ্ন থাকার কথা নয়। অ্যাটর্নি মাহফুজুর রহমান, আমাদের হাতের সময় নেই, সময়ের দৈর্ঘ্যে বাধা, সময় সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনিও অনেক ব্যস্ত মানুষ, ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন, অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ ভাই, এবং দর্শক শ্রোতাবৃন্দকে শুভরাত্রি। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কন্ডিশনাল গ্রিন কার্ড রিমুভাল কিভাবে করা যায় এবং এটি প্রসেসিং থাকা অবস্থায় কিভাবে নাগরিকত্বের জন্য আবেদন করা যায়, বিষয়টি আমরা আলোচনা করেছি। আশা করি আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।